সিনেমা সিটি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এক্সপ্লেন করব একটি অ্যাকশন মুভি ড্রাগন দি ব্রুস লি স্টোরি, যেখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ব্রুস লি পুরো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। মুভির কাহিনী শুরু হয় 1949 সালে। শুরুতে দেখা যায় ছোট ব্রুস লি একটি মন্দির থেকে বেরিয়ে একটি ভয়ঙ্কর স্থানে চলে যায়। সেখানে সে একটি দানবীয় সৈনিকের মূর্তি দেখতে পায় এবং হঠাৎ মূর্তির একটি অংশ মাটিতে পড়ে যায়। ভীত ব্রুস লি মন্দিরের ভেতরে ফেরার চেষ্টা করে, কিন্তু দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হয় যখন সেই দানব হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং তাকে তাড়া করতে শুরু করে। এই সময় ব্রুসের বাবার ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারেন যে এটি ছিল শুধুই একটি দুঃস্বপ্ন। তিনি ছেলের খোঁজ নিতে যান এবং তাকে নিরাপদে দেখে স্বস্তি পান। পরদিন তিনি ছেলেকে নিয়ে একজন সম্মানিত মার্শাল আর্ট শিক্ষক ইপ ম্যানের কাছে যান। পরবর্তী কয়েক বছরে দেখা যায় ব্রুস ইপ ম্যানের তত্ত্বাবধানে নিয়মিতভাবে কুংফু অনুশীলন করছে এবং ধীরে ধীরে দক্ষ হয়ে উঠছে। পরবর্তী দৃশ্যে 1961 সালের হংকংয়ে চাইনিজ নিউ ইয়ার উৎসবের সময়কার একটি ঘটনা দেখানো হয়। অনেক তরুণ তরুণী নাচছে এবং আনন্দ করছে। হঠাৎই একদল ব্রিটিশ নাবিক আসে এবং গোলমাল শুরু করে। তাদের একজন একটি মেয়েকে টেনে নিয়ে নাচতে বাধ্য করে। এটি দেখে ব্রুস লি ক্ষেপে যায় এবং নাবিকটিকে বলে মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু সে ছেড়ে দিতে রাজি না হয়ে ব্রুসকে আক্রমণ করে এবং এভাবেই মারামারি শুরু হয়। অন্য নাবিকরাও মারামারিতে যোগ দেয়। এতে মনে হয় ব্রুস খারাপভাবে মার খেতে যাচ্ছে, কিন্তু প্রতিকূলতার মধ্যেও সে নাবিকদের কঠিন মার দেয়। এরপর পুলিশ আসার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে ব্রুস বাড়িতে চুপি চুপি ঢোকার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে ধরে ফেলে। জানা যায় সে যাদের সাথে লড়াই করেছিল তারা খুবই প্রভাবশালী লোক। তার বাবা এখন তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেন। ব্রুস বিষয়টি অযৌক্তিক মনে করে, কিন্তু তার বাবা একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে। তিনি জানান ব্রুসের আগে একটি বড় ভাই ছিল, যে জন্মের সময় মারা যায়। তিনি আরও বলেন তাদের পরিবারের ছেলেদের ওপর অভিশাপ রয়েছে। যখন ব্রুস জন্মগ্রহণ করে তার বাবা মা তাকে মেয়ে হিসেবে সাজিয়ে রাখত এবং তাকে ইংরেজি শেখায় স্বপ্নে দেখা সেই দানবকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু এখন সেই দানব ব্রুসের পরিচয় জেনে গেছে এবং তার ক্ষতি করতে চায়। এসব শুনেও ব্রুস সন্দেহ প্রকাশ করে, কিন্তু তার বাবা জোর দিয়ে বলে এটা সত্য। এরপর তিনি ব্রুসকে আমেরিকায় চলে যাওয়ার পরামর্শ দেন। তিনি জানান ব্রুস যখন জন্মগ্রহণ করেছিল তখন তারা আমেরিকাতেই ছিল, যার ফলে ব্রুস একজন মার্কিন নাগরিক। তার বাবা তার জন্ম সনদটি তাকে দিয়ে বলেন যে এমন সফলতা অর্জন করুক যাতে তার নাম হংকং পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্রুস এই সুযোগে আনন্দিত হয়ে তার বাবার কথা মেনে নেয়। আমেরিকায় পৌঁছে ব্রুস একটি চাইনিজ রেস্তোরাঁয় থালা বাসন ধোয়ার কাজ শুরু করে। সেখানে একজন সুন্দরী ওয়েট্রেস এপ্রিল তাকে বারবার ইঙ্গিত দেয়। এসব দেখে প্রধান শেফের মাথা নষ্ট হয়ে যায়, কারণ তারও ওই ওয়েট্রেসকে পছন্দ। ফলে শেফ ব্রুসের জন্য কাজের পরিবেশ কঠিন করে তোলে। এক সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর এপ্রিল হঠাৎ করে ব্রুসের রুমে চলে আসে এবং তারা একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়। পরদিন তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায় এবং তারা কাজের সময় একে অপরের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। এটি প্রধান শেফের নজরে পড়ে এবং সে ভীষণ রেগে যায়। শেফ সাথে সাথে ব্রুসের ওপর আক্রমণ করে এবং যখন ব্রুস প্রতিরোধ করে তখন আরও 3জন শেফ মিলে তাকে আক্রমণ করে। তবে তাদের সম্মিলিত প্রচেষ্টার পরও ব্রুস সহজেই তাদের পরাজিত করে। এর কিছুক্ষণ পর তাদের ম্যানেজার মিস ইয়াং সেখানে এসে ঝগড়া থামান। এরপর তিনি ব্রুসকে তার অফিসে ডেকে পাঠান এবং ঝামেলা করার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। তবে তিনি ব্রুসকে বাকি বেতন আর কিছু অতিরিক্ত টাকা ব্যক্তিগত ঋণ হিসেবে দেন। ব্রুস খুবই অবাক হয়, কিন্তু মিস ইয়াং তাকে উৎসাহিত করে আর এই টাকা দিয়ে তাকে পড়াশোনা করতে বলে এবং পরে উপার্জন শুরু করলে টাকাটা ফিরিয়ে দিতে বলে। এরপর ব্রুস একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দর্শনশাস্ত্র পড়া শুরু করে। একদিন ক্যাম্পাসের জিমে ব্যায়াম করার সময় কিছু বখাটে তার কাছে আসে এবং তাকে জিম ছেড়ে চলে যেতে বলে। ব্রুস তাদের কথায় রাজি না হলে তাদের নেতা রেসিস্ট কথাবার্তা বলতে শুরু করে। এতে ব্রুস অনেক ক্ষেপে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা দ্রুত মারামারিতে রূপ নেয়। প্রত্যাশা মতোই ব্রুস সহজেই নেতা বখাটেকে পরাজিত করে। অন্য বখাটেরা তাকে আক্রমণ করার চেষ্টা করলেও ব্রুস কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সবাইকে পরাজিত করে।
যখন সে জিম থেকে বেরিয়ে আসে তখন আগের দুইজন বখাটে তার কাছে এসে কুংফু শেখার ইচ্ছা প্রকাশ করে। তারা ব্রুসকে শেখানোর জন্য অনুরোধ করে। প্রথমে ব্রুস দ্বিধাগ্রস্ত হলেও তাদের অনুরোধে শেষে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ব্রুস ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীকে কুংফু শেখাচ্ছে। অল্প সময়ের মধ্যে সে জনপ্রিয় হয়ে ওঠে। একদিন শিক্ষার্থীদের পানির মতো প্রবাহিত হতে শেখানোর সময় লিন্ডা নামে এক সুন্দরী মেয়ে সেখানে আসে। লিন্ডা কুংফু শেখার ইচ্ছা প্রকাশ করে, যা ব্রুসকে বিস্মিত করে। তবে সে লিন্ডার প্রতি আকৃষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরবর্তী দিনগুলোতে লিন্ডা ক্লাসে আসা শুরু করে এবং দ্রুত কুংফু শেখার দক্ষতা দেখায়। ধীরে ধীরে ব্রুস এবং লিন্ডার মধ্যে সম্পর্ক আরও গভীর হয় এবং তারা ডেটিং শুরু করে। এক সন্ধ্যায় ব্রুস লিন্ডাকে একটি পুরনো এবং ভগ্নপ্রায় স্টুডিওতে নিয়ে যায়, যেখানে সে তার কুংফু ইনস্টিটিউট খোলার পরিকল্পনা করে। এরপর তারা দুইজন মিলে সেই জীর্ণ স্থানটি সংস্কার করে একটি সফল কুংফু সেন্টারে পরিণত করে, যেখানে অল্প সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়। একদিন লিন্ডা ব্রুসকে তার বাড়িতে নিয়ে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে। তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ করে, কিন্তু লিন্ডার মা এটি ভালোভাবে গ্রহণ করেন না। তিনি ব্রুসকে তুচ্ছ করে বলেন, যদিও সে কাগজে কলমে একজন মার্কিন নাগরিক, সে কখনোই প্রকৃতপক্ষে একজন আমেরিকান হতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন তাদের ভবিষ্যৎ সন্তানদের মিশ্র জাতি হিসেবে বিবেচনা করা হবে এবং এই সমাজে তারা অবহেলিত হবে। ব্রুস এই মন্তব্যে অপমানিত অনুভব করে এবং রাগ করে বেরিয়ে যায়। কিন্তু লিন্ডা ব্রুসের পেছনে যায় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তার মাকে নয় বরং ব্রুসকেই বেছে নিয়েছে। কিছুদিন পর ব্রুস মিস ইয়াং এর কাছে গিয়ে অনেক আগে নেওয়া ঋণের টাকা ফেরত দেয়। এরপর ব্রুস এবং লিন্ডা বিয়ে করে নিজেদের একটি অ্যাপার্টমেন্টে ওঠে। ব্রুস তার ইনস্টিটিউট চালানোর উপর মনোযোগ দেয় আর লিন্ডা তাকে ব্যবস্থাপনার কাজে সাহায্য করে। একদিন জেরোম নামে এক আফ্রিকান আমেরিকান তাদের ইনস্টিটিউটে আসে এবং কুনফু শেখার ইচ্ছা প্রকাশ করে। ব্রুস রাজি হয় তাকে শেখানোর জন্য, যা জেরোমকে অবাক করে। সে জানায় বেশিরভাগ চীনা শিক্ষক তাকে শেখাতে রাজি হয় না, এমনকি তাকে ভেতরেও ঢুকতে দেয় না। তবে ব্রুস তাকে আশ্বস্ত করে যে সে তাদের মতো নয় এবং কোনো জাতিগত বিভেদের পক্ষে নয়। পরবর্তী দৃশ্যে একটি চীনা বাচ্চা ইনস্টিটিউটে ঢুকে লিন্ডার হাতে একটি চিঠি দিয়ে দ্রুত পালিয়ে যায়। চিঠিটি পড়ে ব্রুস কাছের একটি রেস্টুরেন্টে যায়, যেখানে কয়েকজন কুংফু মাস্টার জড়ো হয়েছে। এই লোকগুলো ব্রুসের উপরে ক্ষুব্ধ, কারণ সে অএশিয়ানদের কুংফু শেখাচ্ছে, যাদের তারা শত্রু মনে করে। ব্রুস যুক্তি দেয় যে তারা তাদের সংস্কৃতি অন্যদের মধ্যে লুকিয়ে না রেখে ছড়িয়ে দেওয়া উচিত। তবে মাস্টাররা একমত হয় না এবং তাকে তার কার্যক্রম বন্ধ করতে নিষেধ করে। তারা জানায় যে ব্রুস যদি তা না মানে তবে লড়াইয়ের মাধ্যমে এই বিষয়টি মীমাংসা করতে হবে। ব্রুস তাদের হুমকিতে ভীত হয় না এবং আনন্দের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে। পরবর্তী দৃশ্যে লড়াইয়ের দিন দেখানো হয়, কিন্তু ব্রুস লিন্ডাকে এই লড়াইয়ের ব্যাপারে কিছুই জানায়নি। সে এবং জেরোম নির্ধারিত স্থানে পৌঁছায়, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হয় জনি সান নামে এক মার্শাল আর্টিস্ট। জানা যায় এই ব্যক্তি লড়াইয়ে বহু মানুষকে হত্যা করেছে। জেরোম ব্রুসকে সাবধান করে যে এটি বিপজ্জনক এবং তাকে সরে আসার পরামর্শ দেয়। তবে ব্রুস আত্মবিশ্বাসী। শীঘ্রই লড়াই শুরু হয় এবং বোঝা যায় উভয় পক্ষই খুবই দক্ষ। কিন্তু ব্রুস লি ধীরে ধীরে এগিয়ে যায় এবং তার প্রতিপক্ষকে গুরুতরভাবে আঘাত করে। শেষমেশ গুরুতর আহত জনি আত্মসমর্পণ করে এবং লড়াই শেষ হয়। এরপর ব্রুস মাস্টারদের জানায় যে সে যাকে ইচ্ছা তাকে শেখাবে এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু আহত জনি উঠে দাঁড়ায় এবং পেছন থেকে ব্রুসকে একটি ফ্লাইং কিক মারে, যার ফলে তার পিঠ ভেঙে যায়। পরবর্তী দৃশ্যে লিন্ডা হাসপাতালে পৌঁছায়, যেখানে ডাক্তার জানায় যে ব্রুস মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে এবং তার সুস্থ হতে অনেক দিন সময় লাগবে। লিন্ডা ব্রুসের সঙ্গে দেখা করতে গেলে সে তাকে দেখে হতাশ হয় এবং চলে যেতে বলে। ব্রুস তাকে পরামর্শ দেয় তার মায়ের কাছে ফিরে যেতে, কারণ এখন সে অক্ষম হয়ে পড়েছে। তবে লিন্ডা হাল ছাড়ে না এবং রুম থেকে বেরিয়ে যায়। ওই সন্ধ্যায় সে আবার ফিরে আসে এবং জানায় যে সে যাই হোক না কেন তার সঙ্গেই থাকবে। লিন্ডা আরও জানায় যে সে গর্ভবতী, যার সঙ্গে সঙ্গে ব্রুসের মনোবল বাড়িয়ে দেয়। এখন লিন্ডা পরিকল্পনা করে ব্রুসের কুংফু কৌশল নিয়ে একটি বই লেখার, যাতে সারা পৃথিবী তার কথা জানতে পারে। এরপর ব্রুস তার কুংফু সম্পর্কে যা কিছু জানে তা শেয়ার করতে শুরু করে, আর লিন্ডা মনোযোগ দিয়ে সব লিখে রাখে।
পরবর্তী দৃশ্যে কয়েক মাস পরে দেখা যায় ব্রুস এখন হুইল চেয়ারে চলাফেরা করতে পারে। সে হাসপাতালে যায় এবং জানতে পারে লিন্ডা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ব্রুস ও লিন্ডা দুজনেই খুবই খুশি হয়। তারা তাদের ছেলের নাম রাখে ব্র্যান্ডন। কিছু মাস পর ব্রুস সম্পূর্ণভাবে তার আঘাত থেকে সেরে ওঠে এবং আবার স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। সে তার ব্যায়াম রুটিন পুনরায় শুরু করে, আরও উদ্যমে, এবং কুংফুতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এই সময়ে সে তার বই প্রকাশ করে, যা ব্যাপক প্রশংসা পায় এবং কুংফু কমিউনিটিতে তার স্থান নিশ্চিত করে। একদিন ব্রুস একটি বই ইভেন্টে অংশগ্রহণ করে, যেখানে সে কুংফু উন্নতির জন্য তার তত্ত্বগুলি শেয়ার করে। তবে তার বক্তৃতার মাঝখানে কিছু দর্শক তাকে বু করতে শুরু করে আর দাবি করে যে ব্রুস আর লড়াই করতে পারে না। ব্রুস ক্ষুব্ধ হয়ে ঘোষণা করে যে সে সেখানে উপস্থিত যে কোনো ব্যক্তিকে 60 সেকেন্ডের মধ্যে পরাজিত করতে পারবে। লিন্ডা তাকে মনে করিয়ে দেয় যে ডাক্তারের আদেশে সে আর লড়াই করতে পারবে না, কিন্তু ব্রুস তাকে আশ্বস্ত করে যে সে ঠিক থাকবে। এই মুহূর্তে জনি সান ভিড় থেকে উঠে আসে, দাবি করে যে সে ইতিমধ্যেই ব্রুসকে পরাজিত করেছে এবং আবারও পারবে। তারপর তারা লড়াই শুরু করে এবং প্রথমে মনে হয় জনেরই আধিপত্য, তবে ব্রুস তার শক্তি ফিরে পায় এবং একটি শক্তিশালী লাথি মারে, যার ফলে জনি মাটিতে পড়ে যায়। এই বিজয়টি আমাদের নায়ককে দর্শকদের প্রশংসায় ভাসিয়ে দেয় এবং সে যে সম্মান হারিয়েছিল তা ফিরে পায়। লড়াইয়ের পর ব্রুস চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখনই একজন টিভি প্রযোজক বিল ক্রিগার তার কাছে আসে। ওই ব্যক্তি তার কৌশল দেখে মুগ্ধ হয় এবং জিজ্ঞাসা করে যে সে ক্যামেরার সামনে পারফর্ম করতে চায় কিনা। এরপর সে তাকে দ্য গ্রিন হর্নেট নামক একটি টিভি সিরিজে অভিনয় করার প্রস্তাব দেয়। ব্রুস এই সুযোগে উচ্ছ্বসিত হয়ে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। কিছুদিন পর সে শুটিং স্থলে পৌঁছায়, যেখানে কিছু ক্রু সদস্য তার জাতিগত পরিচয়ের কারণে তাকে অবমূল্যায়ন করে। পরিচালক এমনকি তার মুখ না দেখানোর জন্য তাকে মাস্ক পরিধান করতে বলেছে। শীঘ্রই শুটিং শুরু হয় এবং ব্রুস চমৎকার এন্ট্রি নেয়। সে তার অসাধারণ কৌশল দিয়ে সবাইকে অবাক করে দেয় এবং তার পথের সবকিছু নিখুঁতভাবে ধ্বংস করে ফেলে। এরপর বিল তার পারফরমেন্সের প্রশংসা করে এবং একটি নতুন টিভি সিরিজের আইডিয়া শেয়ার করে, যার নাম কুংফু, যেখানে ব্রুস মূল চরিত্রে অভিনয় করবে। পরবর্তী দৃশ্যে ব্রুস এবং লিন্ডা বিলের কাস্টিং পার্টিতে অংশগ্রহণ করে। এখানেই লিন্ডা জানায় যে সে তাদের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, যা শুনে ব্রুস অনেক খুশি হয়। তবে উদযাপনটি এক অপ্রত্যাশিত মোড় নেয় যখন বিল ঘোষণা করে যে দি গ্রিন হর্নেট মাত্র 1 মৌসুম পরেই বাতিল হয়ে গেছে। কিন্তু ব্রুস খুব উদ্বিগ্ন হয় না, কারণ সে আগত কুংফু সিরিজের জন্য উন্মুখ। পরবর্তী দিনগুলোতে সে সিরিজের ব্যাপারে বিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। সেও লিন্ডা চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের বিল পরিশোধ করতে হবে। একদিন ব্রুস চমকে ওঠে যখন সে জানতে পারে যে কুংফু সিরিজটি ইতিমধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে, যেখানে প্রধান চরিত্রে একজন সাদা অভিনেতা অভিনয় করছে। সে হতাশ হয় যখন বুঝতে পারে যে বিল তার সাথে প্রতারণা করেছে। আরও খারাপ খবর আসে যখন ব্রুস জানতে পারে যে তার বাবা মারা গেছেন। সে হংকংয়ে ফিরে যায় এবং তার বাবার শেষকৃত্যে শোকাতুর অবস্থায় তাকে দেখা যায়। এই সময় সে তার বাবার দেখা অতীতের স্বপ্নের সেই ভয়ঙ্কর দানবীয় সৈন্যের দৃশ্য বারবার দেখতে থাকে। একদিন হতাশ ব্রুস তার প্রাক্তন গুরু ইপম্যানের কাছে সাহায্য চাইতে যায়। প্রজ্ঞাবান বৃদ্ধ জানান যে ব্রুসের বাবা জানতেন ওই দানবের কথা এবং তাই তাকে কুংফু শিখিয়েছিলেন, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। ইপম্যান আরও ব্যাখ্যা করেন যে যখন ব্রুস তার সাফল্যের শীর্ষে পৌঁছাবে, তখন সেই দানব তার কাছে আসবে এবং তাকে ওই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা শোনার পর ব্রুস সিদ্ধান্ত নেয় সে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। কিন্তু পথেই হংকংয়ের এক প্রযোজক ফিলিপ টেনের সাথে তার পরিচয় হয়। ফিলিপ দাবি করে সে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ব্রুসকে খুঁজছিল। সে জানায় ব্রুসের গ্রিন হর্নের চরিত্র কাটো এশিয়াতে খুবই জনপ্রিয় এবং একটি বড় ফ্যান বেস রয়েছে। ফিলিপ তাকে হংকংয়েই থাকতে বলে ব্যবসায়িক আলোচনা করার জন্য। ব্রুস প্রথমে অস্বীকৃতি জানায়, কারণ একবার প্রযোজক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবে ফিলিপের অতিরিক্ত অনুরোধে ব্রুস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় এটি তার একটি সুযোগ হিসেবে গ্রহণ করার। কিছুদিন পর ফিলিপ ব্রুসকে দি বিগ বস সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়। সিনেমাটি বিশাল সফল হয়
এবং ব্রুস এশিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়ে ওঠেন। এর ফলে তার পরিবারও হংকংয়ে চলে আসে, তার সাথে বসবাস করতে শুরু করে। তারপর সে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করতে শুরু করে, পরিচালক, লেখক, এমনকি সম্পাদকের ভূমিকাতেও অভিনয় করে। ব্রুসের সাফল্য যত বাড়ে ততই তার এবং লিন্ডার মধ্যে দূরত্ব বাড়ে। তার ব্যস্ত শিডিউলের জন্য সে পরিবারকে খুব কম সময় দিতে পারে। হংকংয়ে এসে তার পরিবার একাকী ফিল করতে শুরু করে। একদিন লিন্ডা অবশেষে তার সাথে মুখোমুখি হয় এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার অনুরোধ করে। তবে এতে ব্রুস ক্ষুব্ধ হয়ে বলে সেখানে 10 বছর কাটিয়ে সে কিছুই পায়নি, শুধু বৈষম্য আর বর্ণবাদ পেয়েছে। সে দাবি করে এখানে সে তার সেলিব্রিটি স্ট্যাটাস অর্জন করেছে, যা সে হারাতে চায় না। কিন্তু লিন্ডা বলে যদি ব্রুস না চায় তবে সে সন্তানদের সাথে নিয়ে চলে যাবে। কিছুদিন পর বিল ব্রুসকে এক বড় বাজেটের হলিউড সিনেমা এন্টার দ্য ড্রাগনে অভিনয়ের প্রস্তাব দেয়। সে জানায় এটি একটি বড় সিনেমা যার শুটিং হবে হংকংয়ে। আমাদের নায়ক এখনও বিলের প্রতি ক্ষুব্ধ, তবে বিল তাকে অতীত ভুলে এগিয়ে চলতে বলে এবং এটিকে একটি বড় সুযোগ হিসেবে তুলে ধরেন। শেষে ব্রুস লিন্ডার বাড়ি ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কারণে সে সিনেমার চরিত্র গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তারপর সে ফিলিপের সাথে বিষয়টি আলোচনা করে। ফিলিপ খুব দুঃখ প্রকাশ করে কারণ ব্রুস সেই জায়গা ছেড়ে যাচ্ছে যা তাকে সব কিছু দিয়েছে। তবে ব্রুস ক্ষমা চেয়ে বলে সে তার স্ত্রী এবং সন্তানদের হারাতে পারবে না, যারা তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পরের দৃশ্যে দেখা যায় ব্রুস একটি আয়না ঘরে এন্টার দি ড্রাগনের শুটিং চলছে। এই সময় সে একটি ভূমিকম্প অনুভব করে এবং সেই ভয়ঙ্কর দানবীয় সৈন্যকে দেখতে পায়, যে তাকে বহুদিন ধরে তাড়িত করছিল। তারপর তাকে আক্রমণ করতে শুরু করে। দানবটি তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে, এমনকি তার কবরও দেখায়। ঠিক যখন দানবটি ব্রুসকে শেষ করতে যাচ্ছে তখন ব্রুসের ছেলে ব্র্যান্ডন এসে তাকে ডাকতে থাকে। দানবটি তখন ব্রুসকে ছেড়ে ছোট ছেলেটিকে আক্রমণ করতে চলে যায়। ছেলেকে বাঁচাতে ব্রুস প্রতিরোধ করতে শুরু করে এবং দানবটির গলা ভেঙে ফেলে। অবশেষে দানবটি মাটিতে পড়ে যায় এবং আমাদের নায়ক বাস্তবে ফিরে আসে আর উপলব্ধি করে যে এটি শুধুমাত্রই একটি দৃষ্টিভ্রম ছিল। সে দ্রুত বাড়ি ফিরে যায় এবং তার ছেলে নিরাপদ আছে দেখে স্বস্তি পায়। মুভির শেষে লিন্ডা বলে ব্রুস একটি রহস্যময় কোমায় চলে যায় এবং এন্টার দি ড্রাগন সিনেমার মুক্তির মাত্র 3 সপ্তাহ আগে 32 বছর বয়সে সে মারা যায়। সেই সিনেমাটি ছিল তার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া কাজ, যা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয় এবং আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার শেষকৃত্যে প্রায় 25,000 মানুষ উপস্থিত ছিল। কিন্তু লিন্ডা ব্রুসকে আমেরিকাতে সমাধি দেবার সিদ্ধান্ত নেয়, যাতে সে তার কাছেই থাকতে পারে। লিন্ডা বলে অনেকেই ব্রুসের মৃত্যুর কারণ জানতে চায়, কিন্তু সে প্রিফার করে মানুষ তার জীবন ও অর্জনগুলোকে স্মরণ করুক, তার মৃত্যুর কারণে নয়।